नमस्कार बंधुरा, आमी बृष्टि तोमादेर प्रिय चैनल रील बृष्टि रय निये आबारो हाजिर हये गेছি। और आज के एक नतून गल्प तोमादेरके शोनाते चलेছি। गल्पटिर नाम रायबाड़ीर रहस्य, लिखेছেন सिंचन घोष। तोमादेर যদি এই গল্পগুলো আমার কাছে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই নতুন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটি শোনার পরে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো নতুন গল্পটা শুরু করা যাক। রায়বাড়ির রহস্য। বহুদিন ধরেই তাতান গ্রামের বাড়ি যাবার জন্য কাঁদছে। ওর বাবা মা দুজনেই নিজেদের চাকরি নিয়ে ব্যস্ত। শেষ গ্রামের বাড়ি গিয়েছিল সেই দাদানের কাজের সময়, তখন ওর ক্লাস 5। এখন বলতে গেলে কেউ থাকে না ওই বাড়িতে। পিসিরা বছরে একবার যায়, পরিষ্কার করিয়ে চলে আসে। আত্মীয় স্বজন সবাই এখন কলকাতাতে। বাবা আর জেঠু বহুবার বেচে দেওয়ার কথাও বলেছে, শুধু বড় পিসির আপত্তিতেই তার হয়ে ওঠেনি। তাতানেরও কেমন যেন মন খারাপ লাগে বিক্রির কথা শুনলে। কি সুন্দর বড় বাড়ি। ছোটবেলাতে তো ওর মনে হতো রূপকথার রাজার বাড়িগুলোও হয়তো এইরকমই দেখতে, এরকমই ঠাকুর দালান, এইরকমই হয়তো 20 বর্গার ছাদ। এমন সিমেন্টের আলপনা দেওয়া মেঝেতে বসে দাদানের মতো করেই হয়তো বিনা এজরাজ সারাঙ্গিতে সুরের ঝড় তুলত রাজারাও। আগে ঠাম্মি বেঁচে থাকতে প্রতি বছর দুর্গাপূজা হতো, একবারে লক্ষ্মী পুজো দীপাবলি কাটিয়ে ভাইফোঁটা নিয়ে বাড়ি ফিরত। কত মজা হতো তখন। বুবান দাদা, পুলু দিদি সবাই যেত একসাথে, কত খেলতো, ঘুড়ি উড়াতো। বাগানে সন্ধেবেলায় বড় গামলায় মুড়ি মেখে বসতো সবাই আড্ডা দিতে। রাতে দাদা না ঠাম্মির ঘরে গল্প শোনা, সকালে পুকুরে যাওয়া মাছ ধরতে। কি সুন্দর ছিল না দিনগুলো। কিন্তু সব ভালোরই বোধহয় একটা শেষ থাকে। ঠাম্মির হার্ট অ্যাটাক, পুজো বন্ধ হয়ে যাওয়া, বাড়ির উত্তর দিকে ছাদ ভেঙে পড়া, পুলু দিদির চলে যাওয়া, এত কিছু ধাক্কা দাদান নিতে পারেনি। 1 বছর পর দাদানের মৃত্যুর খবর এসেছিল। সবাই খুব ভেঙে পড়েছিল। তারপর শহরে ব্যস্ততা আবার সব ভুলিয়েও দিল। হঠাৎই গত বছর দাদানের ডায়েরিটা আবার সব মনে করিয়ে দিল। ঝোড়ো হাওয়ায় যেমন সব ধুলোর আস্তরণ সরে যায়, দাদানের লেখা প্রতি পাতা যেন নতুন করে ওকে সব মনে করিয়ে দিচ্ছে। 6 বছর আগের গল্পগুলো আর যেন 6 বছর আগের বলে মনে হচ্ছে না। এক অসম্ভব টান কাজ করছে বাড়িটার প্রতি। অনেক কাজ আছে ওর ওই বাড়িতে। দাদানের কথাগুলো সত্যি কিনা জানতেই হবে ওকে। আর তাছাড়া দাদান তো বলতোই, পারলে ও আর পুলুই পারবে সবাইকে একসাথে ধরে রাখতে। মহালয়ার পরদিনই বড় পিসির সাথে করে গ্রামের বাড়ি রওনা দিল তাতান। বাবা মা অফিসে ছুটি পাবে না এত তাড়াতাড়ি, তাই তাতানকে একাই আসতে হলো বড় পিসির সাথে। বড় পিসি একলা মানুষ, বিয়ে থা করেননি, আগে চাকরি করতেন, এখন ভিআরএস নিয়ে একটা এনজিও চালান। তাতানের বড্ড ইচ্ছে ছিল আবার সবাই আসুক এবারে গ্রামের বাড়ি, পুজো আবার শুরু হোক না হোক সবাই মিলে সময় তো কাটত। কিন্তু তাতানের আর বড় পিসি ছাড়া আর কারোরই দেখা গেল পুজোতে গ্রামে কাটানোর কোনো ইচ্ছে। ছোট পিসি তো প্রস্তাব শুনে ফোনে না করে দিল। সিঙ্গাপুরের ট্রিপ ছেড়ে ধ্যার ধেরে মিশ্রাগঞ্জে কি তার ভালো লাগে? অথচ গল্প শুনেছিল ও ছোট পিসি নাকি সবচেয়ে ঘরকুনো ছিল, এমনকি 2টো গ্রাম পরের মামার বাড়িও যেতে চাইতো না। আর ছোট পিসিকে দোষ দিয়েই বা কী হবে? বাবা আর জেঠুও তো আর ওই বাড়িতে যেতে চায় না। এবার তো বললো পুজোর পর যাবে জেঠুরা, তাও জেঠিমণি আর বুবানদার জোড়াজুড়িতে নিমরাজি হয়েছে। বাবা মা অবশ্য সপ্তমীর দিনই আসবে। হাজার হোক বড় পিসির বয়স হয়েছে, একা তার উপর তাতানের সব দায়িত্ব ছেড়ে দেওয়া তো যায় না। পুজোর সময় যানজট তো থাকবেই। পৌঁছতে পৌঁছতে সন্ধে 7টা হয়ে গেল। তাও তো গোলাবাড়ির পর রাস্তা একেবারেই ফাঁকা। তবে অনেক কিছু পাল্টে গেছে 1 বছরেই। সব ঘরেই এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। রাস্তায় মোটর ভ্যানের সাথে করে ট্যাক্সিও চোখে পড়ল অনেক। আবাদি জমির মাঝে মাঝে কংক্রিটের দেওয়ালেরা মাথা চারা দিয়ে উঠেছে। রাস্তা দিয়ে যেতে যেতে হাঁ করে দেখছিল তাতান। বড় পিসি হয়তো বছর বছর আসছে বলে অতটা ফারাক পাচ্ছে না। কেন যেন এই পরিবর্তনটা তাতানকে আনন্দ দিতে পারল না। কিন্তু বাড়িতে পৌঁছে ওর মনটা আবার ফুরফুরে হয়ে গেল। সেই হ্যাজাকের আলো, সেই ঝিঝির টাক, আলো আধারের মধ্যে দিয়ে যাওয়া রাস্তা। গিয়ে পিসি লোক ডাকিয়ে 3টে ঘর পরিষ্কার করিয়ে নিল। পুলুর মা বলে গেল কাল এসে বাকি ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যাবে। কত বছর পর বিনা কাকিকে দেখলো আজও। কাকিমা তো প্রথমে ওকে চিনতেই পারেনি। তারপর বড় পিসি বলে দিতে ওকে জড়িয়ে ধরে কাকিমা কতই না আদর করলেন। আর তারপরে কান্নাকাটি। পুলু দিদির কথা মনে পড়ে গেছিল বোধহয়। রাতে খেয়ে শুতে বেশ দেরি হয়ে গেল। কাকিমা অনেক নাড়ু মোয়াও দিয়ে গেছিল রাতে খাবারের সাথে। তার থেকে 2-1টা তিলের নাড়ু নিয়ে বড় পিসির পাশে শুয়ে পড়ল ও।
আজ আর বই বা ফেসবুক নয়, বড় পিসির কাছে গল্প শুনবে ও বাবাদের ছোটবেলার। সকালের রোদ জাপড়ির ফাঁক গলে মুখে এসে পড়তে ঘুম ভেঙে গেল তাতানের। পাশ ফিরে দেখলো পিসি এখনো অঘরে ঘুমোচ্ছে। অদ্ভুত তো, পিসিকে তো কোনোদিন বেলা অবধি ঘুমোতে দেখেনিও। তাহলে কি শরীর খারাপ করলো? এর মধ্যে ঘরের বাইরে পুলুর মার গলা পাওয়া গেল। সদর দরজার কপাট বহুদিন হলো এ বাড়ির আরও অনেক কিছুর সাথে ভেঙে পড়েছে, তাই যে কেউ বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারে। এ ঘরের দরজাটা অবশ্য এখনো আস্ত। দরজা খুলতেই পুলুর মা জিজ্ঞেস করলো, রাতে ঘুম হয়েছে তো? বর্দি ওঠেনি এখনো? হ্যাঁ, খুব ঘুমিয়েছি। আসলে অতল ধকল গেছে তো পথে, আর পিসিও মনে হয় খুব ক্লান্ত, এখনো ঘুমোচ্ছে। কথাবার্তার মাঝেই বড় পিসি উঠে গেল। তখনই জানা গেল কাল রাতে তেতলার ঘরের আওয়াজের ব্যাপারটা। কাল প্রায় সারা রাত ওপরে তেতলার ঘর থেকে ধূপধাপ আওয়াজ আসছিল। পিসি মাঝরাতে 2-3বার টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে গেছে, কিন্তু ঘরে ঢোকার আগেই শব্দ থেমে যাচ্ছিল। চোর ছেঁচড় নাকি হনুমান ঠিক বুঝতে পারেননি। ওদিকে তাতান একা ঘুমোচ্ছে ঘরে, দরজা খোলা, তাই বেশি সময় বাইরেও থাকতে পারেননি। এই অত্যাচারে রাতে পিসি ঘুমাতে পায়নি। পুলুর মা এবার একটু ইতস্তত সংকোচ করতে লাগলো। দিদি, আমি বলি কি, যে কটা দিন আছেন এবার আমাদের বাড়িতেই কাটান না কেন? আপনাদের এই বাড়িতে বসবাস করতে তো দরকার নেই। সাতভূতের কারখানা হয়ে পড়েছিল, রাতে গ্রামের মাতালরা এসে আড্ডা জমাতো। এই উত্তরের জানালাগুলো ওরাই ভেঙে নিয়ে গেছে। সে কি, তোমরা আছো কি করতে? দেখাশোনা করো না? এত করে বলেছি দরকার হলে এই বাড়িতেই থাকো, কিন্তু দেখভাল করো। উত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল পুরুর মা। পিসি সেটা লক্ষ্য না করলেও তাতানের চোখ এড়ায় নেই, কিন্তু বড় পিসির ধমক শুনে ও আর কথা বাড়ালো না। পরে নয় কাকিমার থেকে আলাদা করে জেনে নেবে। আর তাছাড়া ওর এখন অনেক কাজ আছে। দাদানের ডায়েরিটার মুড়ে রাখা পাতাগুলো আরও একবার পড়বে, বাড়িটা আবার ঘুরবে। কতকাল পরে এলো এই বাড়িতেও। তবে সবার আগে দরকার মুখ ধুয়ে জল খাবার খাওয়ার। পেটে হিন্দু চুচো তো নয়, হাতির ডন বৈঠক চলছে। তেতলার আর দোতলার সব ঘর আজ পরিষ্কার করাচ্ছে পিসি, তাই একতলাতে নেমে এলো তাতান। বাইরে রীতিমতো কড়া রোদ, কয়েকটা জানালা খুলে দিতেই ঘরটা আলোয় বাতাসে ভরে গেল। তা সত্ত্বেও ঘরের গুমোট ভাবটা গেল না। একতলার এই ঘরটা ভীষণ প্রিয় ছিল তাতানের। দাদানের সাথে পড়াশোনার দাদু আসতো দাবা খেলতে, আর তাতান, বুলু, বুবান এই 3 মূর্তি সারা ঘরময় খেলে বেড়াতো। এখন আর সেই ঘরের ঔজ্জ্বল্য নেই। দেয়ালের চুন তো কবেই চটে গেছে, আসবাবপত্রও ভেঙে গেছে। দাদানের ডায়েরিটা বার করে জানালার পাশে ভাঙা কাঠের চেয়ার নিয়ে বসে পড়তে লাগলো ও। বহুবার পড়েছে আগেও, বেশিরভাগটাই বাবা জেঠুর আর পিসিমণিদের ছোটবেলার কথা, যেগুলো ও দাদানের মুখেও শুনেছে বহুবার। পরের দিকে আছে ওদের অর্থাৎ নাতি নাতনিদের গল্প। তবে এর কিছু পাতা কেমন দুর্বোধ্য লাগে তাতানের, বিশেষ করে যে পাতাগুলোতে বংশর ইতিহাস, এই বাড়ির ইতিহাস আছে। তাতান ভালো করেই জানে ওদের পূর্বপুরুষ জমিদার ছিল, অগাধ সম্পত্তিও ছিল, এখনও আছে। কিন্তু দাদু তো এখানে লিখেছে ওদের সম্পত্তি ওরা কিছুই ভোগ করেনি। শুধু তাই নয়, রায়বাড়ির সম্পত্তি বলে সবাই যা ভোগ করছে তা নাকি রায়দেরই নয়। আর এই জায়গাটাই সবচেয়ে বেশি অবাক করছে তাতানকে। রায়বাড়ির কোনো সম্পত্তির কথা বলছে দাদু, আর রায়দের বর্তমান সম্পত্তি যদি রায়দের না হয় তাহলে কাদের? দাদু শেষ 5 বছর নিজেদের বংশ ইতিহাস নিয়ে গবেষণা করতো, এ কথা সবারই জানা। কিন্তু তা নিয়ে পুলু আর তাতান বাদে কেউ বিশেষ আগ্রহী ছিল না। পুলুই ছিল এসব কাজে দাদানের সঙ্গী। তাতান ছুটিতে এসে শুনতো, নতুন আর কি তথ্য দাদান খুঁজে পেল। কিন্তু এরকম কোনো কিছু শুনেছিল বলে তো আর মনে পড়ছে না তার। আচ্ছা, পুলু কি জানতো এই কথা? ডায়েরির পাতায় তারিখ দেওয়া আছে পুলু নিখোঁজ হওয়ার 1 মাস পরের। আগের পাতা উল্টালো 2 মাস আগের তারিখ, মানে এই 2 মাস কিচ্ছু লেখেনি তাতান। সেটাই অবশ্য স্বাভাবিক। পুলুর হারিয়ে যাওয়া নিয়ে সকলের যা মনের অবস্থা ছিল, মানে এই 2 মাস কিছু লেখেনি দাদু। সেটাই অবশ্য স্বাভাবিক। পুলুর হারিয়ে যাওয়া নিয়ে সকলের যা মনের অবস্থা ছিল। ভাবনায় ছেদ পড়ল তাতানের। পরের পাতাগুলো উল্টাচ্ছিল ও। হঠাৎ পিসির চিৎকার শোনা গেল উপর থেকে। তাতান আর বিন্দুমাত্র দেরি না করে উপরে ছুটল। উফ, কি যে একটা ঝড় গেল আজ সারাদিন। বাবা মা এখনও আসেনি, তবে খবর শুনে রওনা দিয়েছে। তাতান আর বিনা কাকিমা এখন বসে আছে পিসির মাথার কাছে। ডাক্তার কাকুর দেওয়া ওষুধ খেয়ে এখন পিসি অঘরে ঘুমোচ্ছে। ঠিক কী হয়েছিল তাতান এখনও জানে না। বিনা কাকিমাও ঠিক করে বলতে পারল না কি হয়েছিল। আসলে পিসি যখন চিৎকার করেছিল বিনা কাকিমাও নিচে ছিল। তাতানকে দুপুরের খাবারের কথা জিজ্ঞাসা করতে এসেছিল। ওরা ছুটে গিয়ে ওপরে উঠে দেখে সিঁড়ির ঘরের সামনে পিসি
অচেতন হয়ে পড়ে আছে, মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে। তারপর যে কিভাবে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল ওরা, আর পিসিকে বাঁচিয়ে ফিরিয়ে আনলো ওরা, তা ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে এখনো। পাঁচু কাকার ভ্যানটা পাওয়া গেছিল ভাগ্যিস, কিন্তু এটা কিছুতে বুঝতে পারছে না ও পিসি ওখানে পড়লো কি করে। জায়গাটা মোটেও পিছল নয়, হুঁচট খাওয়ার মতো কোনো কিছুই ছিল না, কারণ সেক্ষেত্রে পিছনে নয় সামনে বা পাশাপাশি চোট পেত। পিসিমণি একটা কথা বলতে পারবে ঠিক কি হয়েছিল, কিন্তু সে তো কথাই বলতে পারছে না। ঘুম ভাঙলেও ডাক্তার বেশি কথা বলতে বারণ করেছে। সেলাইয়ে টান পড়লে আবার রক্তপাত হতে পারে। আবার ডায়েরিটা খুলে বসে আবার প্রশ্নটা মনে আসলো, এই বাড়ির সম্পত্তি আদবে কাদের? যে বংশের সম্পত্তি ওরা অর্থাৎ রায়রা ভোগ করছে বলে দাদু দাবি করেছে এই ডায়েরিতে, তারা কি জানে এই কথা? জানেই না হয়তো, না হলে নিশ্চয়ই দাবি করতো এসে। আচ্ছা, বিনা কাকিমাই বা তখন কি বলতে গিয়ে থেমে গেল? এইবার প্রশ্নটা করে ফেললো তাতান। বিনা কাকিমা প্রথমে এড়িয়ে গেল, শেষ অবধি যা বললো তা শুনে অবশ্য হাসিই পেল ওর। এই বিংশ শতকেও এত বড় মানুষের ভূতের ভয় হয়। অবশ্য এরকম বড় পুরো বাড়ি নিয়ে যে এতদিন এসব রটনা শোনা যায়নি, ওদের থেকে এটাই ভাগ্য। তবে যা রটে তার কিছু তো ঘটেই, সেই ঘটনাই বার করতে হবে। এর মধ্যে বাবা মা দুবার ফোন করেছেন, রাস্তায় জ্যাম, আসতে দেরি হবে। এর মধ্যে একবার উপরে ঘুরে আসতে পারলে ভালো হতো। ওর ওসব ভূতের ভয়টয় কোনো কালেই নেই, কিন্তু কাকিমা ছাড়লো না, বাধ্য হয়ে আবার ডায়েরিতে মন দিল। এসব আগেও পড়া, কিন্তু প্রতিবারই নতুন লাগে পড়তে। দাদু এই ডায়েরিতে কোনো এক শেঠদের কথা আছে, এদের সাথেই ব্যবসা ছিল ওদের এক সময়। দাদুর জেঠিমা ছিলেন মারোয়ারি, বিবাহ সূত্রে নৃসিংহনাথ রায় অনেক সম্পত্তি পান। পরে তার সন্তান না থাকায় ভাইয়ের একমাত্র ছেলে অর্থাৎ তাতানের দাদুই সব সম্পত্তি পায়। এই কথা ডায়েরি থেকে নয়, আগে থেকেই তার জানা, কিন্তু অজানা যেটা ছিল সেটা হলো সোনার দুর্গা মূর্তিটার কথা। দাদু জেঠির একটা হিরে পান্না আর নীলা বসানো খাঁটি সোনার মূর্তি ছিল, যেটার কথা হয়তো এই বাড়িতে এখন কেউ জানে না, এমনকি বাবা মাও না, কারণ এই ডায়েরিটা তো কেউ খুলে পড়েইনি। সমস্ত সম্পত্তি দাদুকে দিলেও এই বহুমূল্য মূর্তিটা দাদু পাননি। আর তাছাড়া দাদু জানতেন এই মূর্তিটা চুরি হয়ে গেছে। দাদুর ছোটবেলায় একবার পুজোর আগে ডাকাত পড়েছিল, আর সকলেই জানতো এই মূর্তি ডাকাতরা নিয়ে গেছে। কিন্তু দাদু ডায়েরির অনুসারে দাদু শেষ বয়সে জানতে পেরেছিল মূর্তিটি চুরি হয়নি। অন্তত দাদুর বংশ ইতিহাস নিয়ে গবেষণা চলাকালীন সেই মূর্তি এই বাড়িতেই ছিল। এটা পড়ার পর থেকে এই বাড়ি আসবার তাড়া লেগেছিল তাতানের। কাউকে কিচ্ছু বলেনি। এই দুর্গা মূর্তি রায়দের অজানা সম্পদ কিনা জানে না ও, তবে ওর দৃঢ় বিশ্বাস এর মধ্যে আরও রহস্য আছে। আজ বাবা মার পাশের ঘরে একাই ঘুমোবে তাতান। বড় পিসির সাথে আজ কাকিমা অর্থাৎ পুলুর মা রয়ে গেছেন, রাতে দেখাশোনা করতে লাগবে তাকে। কিন্তু এর মধ্যে একটা চাঞ্চল্যকর তথ্য জানা গেছে, পিসিকে কেউ পিছন থেকে ভারী কিছু দিয়ে আঘাত করেছিল, অর্থাৎ বাড়িতে ওরা ছাড়াও তখন কেউ ছিল বা হয়তো এখনো আছে। বিনার মা ভূতের ভয় পেলেও এ বাড়ির আর কেউ সে কথা মানেনি। বাবা এসে একথা শুনে তল্লাশি চালাতে লেগেছিল, কিন্তু অন্ধকার আর সম্ভব হয়নি। মাও ভয় পাচ্ছিল পাছে আততায়ী বাবাকেও আক্রমণ করে, অথচ এইভাবে এখানে থাকাও নিরাপদ নয়। আর পুলুদের বাড়ি এই রাতে পিসিকে এইভাবে নিয়ে যাওয়া অসম্ভব। শেষ অবধি ঠিক হলো তেতলা যাওয়ার সিঁড়ির সামনে লোহার ফাটকখানা আটকে দেওয়া হবে ভেতর থেকে তালা দিয়ে। সেটাই মরচে ধরে ওই ফাটক ভাঙতেই বা কতক্ষণ। তবে ভাঙতে তো শব্দ হবেই। একতলা আর দোতলার সিঁড়ির দরজাও বন্ধ করে দেওয়া থাক। পুরনো বাড়ি, টয়লেট তো আর শোবার ঘরের সাথে লাগানো নয়। দোতলার ওই করিডোরটার শেষে আছে একটা টয়লেট। তাতানকে তাই ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে ডেকে নিতে বলেছে। কোনো মতে আজকের রাতটা কাটিয়েই বাবা মা ওদের নিয়ে কাল ফেরত যাবে বলেছে। তাতানের অবশ্য একদম ইচ্ছে ছিল না যাবার। একে এই দুর্গা মূর্তির খোঁজ, তাই আবার এসব নতুন উৎপাত ওকে উল্টে আকর্ষণ করছে। রহস্যের বুক চিরে সত্য উদ্ঘাটন করার নিজেকে বেশ গোয়েন্দা গোয়েন্দা লাগছে ওর। তবে ও ঠিক করেছে কাল অন্তত বাবা মাকে জানিয়ে দেবে মূর্তিটার কথা। তাতানের মন বলছে ওই দুর্গা মূর্তি এখনো এই বাড়িতেই আছে, আর তার খোঁজ আরও কেউ পেয়েছে। সেই হয়তো লুকিয়ে এই বাড়িতেই আছে, কিন্তু কে হতে পারে সে? দরজায় খিল তুলে তাতান চিঠির বাক্সটা নিয়ে বসলো। দাদানের এই বাক্সটা আজই দাদানের ঘরের সিন্দুকের তলায় পেয়েছে ও। উত্তরের ভাঙা দালানের পাশে ঘরটা বহুদিন তালা মারা পড়েছিল। ভারী তালাটার চাবি পিসির কাছেই ছিল। আজ পিসিকে সেলাই নিয়ে এসে তালা খুলে ঢুকেছিল কিছুক্ষণের জন্য। মাকড়সা জাল সরিয়ে বেশি ভিতরে যেতে পারেনি, এই বাক্সটা ছোট দেখে তুলে নিয়ে এসেছে। বাকি সিন্দুক টিন্দুকে অবশ্য লেপ কাঁথা ছাড়া কিছুই নেই।
ওগুলো চাবি ও বড় পিসির জিম্মায়। এই বাক্সটা সিন্দুকের তলায় এক ফাঁকে গোজা ছিল। দেখলে সিন্দুকেরই অংশ মনে হয়। ওর প্যান্টে খোঁচা না লাগলে ও তো টেরই পেত না। তালাটা মরচে পড়া, এক হ্যাঁচকা টানেই ভেঙে গেল। ভেতরে অনেক চিঠি আর কাগজ, তখনকার মতো আবার আটকে নিজের ঘরে রেখেছিল। এখন খুলে দেখলো চিঠিগুলো সব দাদানের নয়। প্রথম দিকের কয়েকটা দাদানের হলেও বেশিরভাগই দাদানের বাবার, জেঠু, দাদু এবং আরও অনেকের। অনেকগুলোই আর পাঠযোগ্য নেই, এত ছেঁড়া। তার মানে এই ছিল দাদানের গবেষণার আসল রসদ। কে জানে কোথা থেকে খুঁজে এসব পেয়েছিল দাদান, কোনোদিন কাউকে জানায়নিও। হয়তো পুলু জানত। সংখ্যায় প্রায় 5,000-এরও বেশি। এক রাতে গোটা 2 দিনও পড়তে পারলে হয়। দাদানেরই একটা চিঠি নিয়ে বসলেও। দাদান কে লিখেছে? কোনো এক বিজন কুমার শেঠ। তারিখ আজ 40 বছর আগের। চিঠিতে আগের কোনো চিঠির উত্তর পাঠানো হয়েছে। মন দিয়ে পড়ে মোটামুটি এটুকু বোঝা গেল, এই বিজন শেঠ দাদুর কাছে কিছুর জন্য টাকা দাবি করেছেন এবং রীতিমতো ভয় দেখিয়েছেন ওনার প্রাপ্য টাকা না পেলে উনি এ বাড়ির সর্বনাশ করবেন। দাদু তাকে টাকা পাঠিয়ে দিয়েছিল কিনা জানা নেই, তবে সর্বনাশ যে কিছু হয়নি একথা সন্দেহের অতীত। হলে নিশ্চয়ই সকলে জানতো। মুর্শিদাবাদের এই শেঠরাই তো এই রায় বংশের ব্যবসা সঙ্গী। কিন্তু সে পার্ট তো দাদুর বাবার আমলেই চুকে গেছিল। তাহলে এই শেঠ কিসের টাকা চেয়েছিল? আর একটা চিঠিতেও একই নাম পেল, এই চিঠিটা টাকা চেয়ে। তাহলে কি দাদুকে এরা ব্ল্যাকমেল করতো? তান কি নিয়ে? আরও 2-1টা চিঠি পড়ে শুয়ে শুয়ে পয়েন্টগুলো সাজাতে লাগলো তাকান। 1 নাম্বার, বিজন কুমারের ঠাকুরদার নীলম কুমার শেঠ দাদু ঠাকুরদার ব্যবসার সঙ্গী ছিলেন। 2 নাম্বার, নীলম কুমারের কোনো এক বন্ধু মারোয়ারির বাইরের মেয়ে ছিলেন দাদুর জেঠিমা। 3, দাদুর অথবা দাদুর বাবার কোনো এক লুকানো সত্যি জেনে গেছিল বিজন কুমার। সেই থেকেই ব্ল্যাকমেল শুরু। তবে দুর্গামূর্তির খবরও বিজন কুমার জানতো, কারণ এ বাড়িতে কম বয়সে অবাধ যাতায়াত ছিল। সেটা যে ডাকাতি হয়ে যায়নি একথা হয়তো সে জানতো না, কারণ দাদু নিজে এই কথা জেনেছে পরে। আর তাছাড়া এই কথা জানতে পারলে নিশ্চয়ই উনি খোঁজ করতে আসতেন। আরও কত চিন্তাই না মনে আসতে থাকে তাকানের। রাত বেড়ে চলে। ভাবনার মাঝে নিদ্রাদেবী কখন যেন আচ্ছন্ন করে ফেলে ওকে। বাইরে ঝিঝির ডাক আরও জোরালো হয়। পরদিন সকালে উঠতে একটু বেলা হয়ে গেল তাতানের। মা বাবা ততক্ষণে তৈরি। বড় পিসি ফিরতে একটু আপত্তি করতে মা বেশ ঝাঁঝিয়ে উঠল। বয়স তো কম হলো না, এখনও এবারে আঁকড়ে ছেলে মানুষই করলে পোষায়? কতবার বলি প্রমোটারদের দিই জায়গাটা, তা নয় সেই ভূতের বাড়ি ফেলে রাখলেন। এখন এই অবস্থায় এরকম জায়গায় ফেলে যাব কি করে? বড়দারা তো ফিরে তাকানো না, দেখতে তো সে আমাকেই হবে। আরও কত কী বলে যাচ্ছে মা, বাবাও জুড়ছে মাঝে সাঝে। এসবের মাঝে দুর্গামূর্তিটার কথা বলা ঠিক হবে কিনা ভাবছিল তাতান। কিন্তু বাইরে থেকে একটা লোকের গলায় ওর ভাবনার আবারও ছন্দপতন হলো। মিস্টার এস রয় আছেন? না, উনি তো কলকাতায় থাকেন। ইনফ্যাক্ট আমরা কেউই এখানে থাকি না। আমি ওনার ভাই। আপনি কে? বাবাই বেরিয়ে ওনার সাথে কথা বলতে লাগলো। ব্যাপার দেখে বাবার পিছু পিছু ও গেল। বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তাকে ঠিক বাঙালি লাগলো না। ফর্সা লম্বা স্বাস্থ্যবান চেহারা, চোখের রোদ চশমা, চুলে আবার হাইলাইট করা, পোশাক খুব কেতাদুরস্ত ভাব স্পষ্ট। দেখে মনে হয় রূপলি পর্দার জগতে যাতায়াত আছে। তাতানের ধারণা অভ্রান্ত প্রমাণ করে ভদ্রলোক জানালেন তার নাম অভিষেক বড়াল। অতি সম্প্রতি নিজের বন্ধু প্রোডাকশন হাউসে চুক্তিবদ্ধ হয়েছেন কোনো এক সিনেমা বানানোর জন্য। সিনেমা পরিচালনা এবং অভিনয় দুইই যুক্ত আছেন, তাই প্লট দেখতে এসেছেন। মোট কথা ওনাদের সিনেমার শুটিংতে এই বাড়ি ভাড়া চায়, বাড়ির আসবাবপত্র সহ। বড়দের মাঝে এইভাবে কথা বলা ঠিক নয় জেনেও প্রশ্নটা ঠিক চেপে রাখতে পারল না তাতান। কিন্তু এবারে আর জেঠুর খোঁজ পেলেন কোথায়? বাবাও প্রায় একসাথে একই প্রশ্ন করতে যাচ্ছিল মনে হয়। অভিষেকবাবু একটু সময় না নিয়েই বললেন যে তার ওই বন্ধু বাবার রিয়েল এস্টেটের ব্যবসা। জেঠু 4 বছর আগে একসময় তার সাথে যোগাযোগ করেছিল এই বাড়ি বিক্রি নিয়ে, কিন্তু এই গণ্ডগ্রামে জায়গা তিনি কখনো কিনতে চাননি। আর ঠিকানা সমেত খোঁজ রয়ে গেছিল এ বাড়ির। সেই সূত্রেই আগমন। তাতান জানে বড় পিসির আড়ালে বহুবার প্রমোটারের খোঁজ করেছে বাবা, জেঠু আর ছোট পিসি। কখনো প্রমোটার রাজি হয়নি, তো কখনো বড় পিসি জানতে পেরে গিয়ে সব ভেস্তে যায়। তবে যাই হোক, এমন একটা সুযোগই খুঁজছিল ও। এবার শুটিং দেখার নাম করে যদি আর কয়টা দিন থাকা যেত। আর তাছাড়া আর একটা আশঙ্কাও আছে, যদি দুর্গামূর্তিটা পুরনো আসবাবের মধ্যে থেকে থাকে, যদিও সে সম্ভাবনা নেই বললেই চলে। এবারের আসবাব এর সংখ্যা বেশ অনেক হলেও তালাবন্ধর আগে সবই পিসি খুঁটিয়ে দেখে নিয়েছিল শেষবার।
কিন্তু তবুও তো চিঠির বাক্সটা অলক্ষ্যে থেকে গেছিল। সেভাবেই যদি দুর্গামূর্তি থাকে আর এদের হাতে পড়ে। বাবা নিজেও আসবাবপত্র ভাড়া দিতে চাইছিল না। এদিকে উনি খুব জোরাজুরি করতে লাগলেন। শেষ অবধি ঠিক হলো তাতান আর মা আরও 2 দিন থাকবে। পরশুদিন ওদের শুটিং শুরুর আগে আসবাবপত্র সব কিছুর একটা তালিকা বানিয়েই সেই অনুযায়ী মিলিয়ে ওদের হাতে তুলে দেবে, আর শুটিং শেষে ওই তালিকা অনুযায়ী মিলিয়ে নেবেন। বাবা আর পিসি অভিষেকবাবুর সাথেই বেরিয়ে গেল। মা ঘরে গেল কাপড় বদলাতে। তাতান পুকুর পাশে ঠাকুর দালানের পিছনে ঘুরে বেড়াতে লাগলো। কালই মা বলছিল ছুটি পাওয়া চাপ, আর এখন আবার এতদিন ছুটি নিতে হবে। নিশ্চয়ই মায়ের মেজাজ এখন সপ্তমী। এসব দুর্গামূর্তির খবর বিকেলেই না হয় দেবে তাতান। তবে একটা জিনিস বেশ অদ্ভুত লাগলো তাতানের। ভদ্রলোক বাড়ির শুধু নিচের একটা ঘর দেখেই প্লট পছন্দ করলেন, কিন্তু উনি তো পুরো বাড়ি ভাড়া নেবেন বললেন। হয়তো একটা ঘর দেখে বাকিগুলো আন্দাজ করেছেন। দালানের পিছনে ছোট পাথরের ঢিবিটায় বসে চিঠির বাক্সটা খুলল আবার তাতান। আগে হলে এই ঢিবিতে বসতে দিত না কেউ। এই ঢিবিটাকে মা ভবতারিণীর ঢিবি হিসেবে পূজা হতো। এখন আর কোথায় ভবতারিণী, কোথায় তার পূজা। যাই হোক, ঝটপট আরও 2-4টে চিঠি পড়তে হবে এখন। এবার কিছু আইনি কাগজের কপি চোখে পড়ল চিঠির সাথেই। চিঠিটা দাদুর জেঠিমাকে তার বাবা লিখেছেন। প্রথম পাতাটা এখনও সেরকম অস্পষ্ট হয়নি, কোনো এক উইল নিয়ে। কাগজগুলি সেই উইলের কিনা বোঝা গেল না, চেহারের ঝুরঝুরে অবস্থা। তবে এইটুকু বোঝা গেল উনি ওনার ছেলের উচ্ছৃঙ্খলতা নিয়ে বিরক্ত ছিলেন, আর সেই কারণে ছেলেকে বঞ্চিত করে সম্পত্তির অনেকটা মেয়ে জামাইকে দিচ্ছেন। আরও কিছু সম্পত্তি সংক্রান্ত চিঠি আর ছেঁড়া চিঠির অংশ পড়তেই ধোঁয়াশা অনেকটাই কেটে গেল। দাদানের হেয়ালির অর্থ এবারে অনেকটা বুঝতে পারছে তাতান। এখন আর একটু খোঁজ নিতে হবে। বড়দের এই বিষয়ে এখনও কিছু জানানো যাবে না আগে ভাগে, কারণ ওরা যদি জানতে পারে এবারের মালিকানা অন্য কোনো বংশে, তাহলে হয়তো এই চিঠিগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এখন জানতে হবে আসল রায়রা কোথায় আছে। ইন্টারনেটের সাহায্যে নিলে হবে না আর, এই গ্রামের ইতিহাসও ঘাঁটতে হবে। বিনা কাকিমারা এই গ্রামের পুরনো লোক। আজ রাতে ওদের বাড়ি ঘুমাতে যাবার কথা। যদিও কাল রাতে তেমন কিছু আর ঘটেনি, তবুও মা ঝুঁকি নিতে নারাজ। রাতেই এই খোঁজ নিতে হবে। এখন বাকি চিঠিগুলো ঝটফট বাক্সে পুরে ঘরে চলল ও। আজকের মতো প্রথম পর্ব এখানেই সমাপ্ত করলাম। খুব শিগগিরই অন্তিম পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি গল্প নিয়ে এবং নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।